ওই বিভিন্ন উলের প্যাটার্ন তুলে দিতেন, কুশ কাটার আসন বোনার প্যাটার্ন তুলে দিতেন। তাতেই যে যা উপার্জন করতো তিনি তার মাকে নিয়ে থাকতেন। তাকে আমি অল্প বয়সে দেখেছি। তার নাম ছিল মালতী। তিনি এখন আর বেঁচে নেই। আমি এটা দেখেছি 69-70-71 সালে। তারপরে তো আরো 53 বছর হয়ে গেছে, তিনি আর বেঁচে নেই, ফলে তার নামটা বলে দিতে আপত্তি নেই। তা আমি নামটা দিয়েছিলাম কবিতাটার মালতীবালা বালিকা বিদ্যালয়। সেই কবিতাটা আমি আপনাদের বলছি, তবে আমার বয়স হয়েছে তো স্মৃতি মাঝখানে ভুলে যেতে পারি, আর জন্য একটা কিছু মনে করবেন না। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে হলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে ফিরে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শুনি। বেণীমাধব আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? এই কবিতাটা বললাম। অসাধারণ কথাটা এখানে ক্লিশে লাগবে, কারণ কবির মুখে কবিতা এবং এইরকম একটা স্মৃতি বিজড়িত কবিতা, যে কবিতার সঙ্গে আপামর বাঙালির, অন্তত মানে আমরা যে বয়সে আছি সেই বয়সের যারা আছে তাদের একদম প্রথম যৌবনের সেই সময়টা বোধহয় কোথাও একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে। তাঁর মুখ থেকে সেই কবিতা শোনার এই যে দুর্লভ সৌভাগ্য, সেটা আজকে আমার এবং আমাদের সকলের হলো। তো এই তো একটা কবিতা, ঘুমপাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে। এখানে অসম্ভব কিছু চরণ উনি সৃষ্টি করেছেন, যেখানে হচ্ছে যে খুব সাধারণ কথায় যে রেলবাজারের হোমগার্ডেরা সাত ঝামেলা জোটায়,
আর একটা জায়গা বলছেন যে চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বন গায়ে, একদম এই যে স্পেসিফিক এই কবিতাটার ওনার যে সৃষ্টি একটু যদি আলোকপাত করেন। এই কবিতাটা মুখস্থ নেই, তবে এরা বলতে পারি যে এই 60-এর দশকের শেষে, 70 দশকের প্রথমে, 70 দশকের শেষে আমি যেখানে থাকতাম সেখান দিয়ে লালগোলা প্যাসেঞ্জার যায়, বনগা লোকাল যায়। বনগা লোকাল ঠিক আমাদের স্টেশনের উপর দিয়ে যায় না, অন্য দিক দিয়ে যায়। এবার এখানে মধ্যবয়স পেরিয়ে যাওয়া মানে প্রৌঢ়া বা প্রায় বৃদ্ধা মহিলারা খুব ভোরবেলা চাল পাচার করতেন, সেটাই ছিল তাদের জীবিকা। ভোরবেলা উঠে লুকিয়ে কোচরে চাল নিয়ে যেতেন এবং পুলিশের যে হোমগার্ডরা ছিল তাদের টাকা দিতে হতো, তাদের ওই উপার্জন থেকে তাদের টাকা দিতে হতো। তা নইলে তারা বলতো চাল নিয়ে ফেলে দেবো বা চাল নিয়ে এখানে রেখে দেবো। এগুলো আমি নিজে চোখে দেখেছি, সেই জন্য এই কবিতা লিখেছিলাম। তাই এই কবিতা আজকে যে কলকাতা থেকে এত দূরের মানুষেরও এত মনে আছে, এটা আমি লোপামুদ্রা এটাকে অবশ্য সুর দিয়ে গানও করেছিল, কিন্তু যাই হোক করেছিলেন লোপামুদ্রা, আমার থেকে বয়সে ছোটো বলে আমি করেছিল বললাম, উনি গানও করেছিলেন। যাই হোক, এটা একটা একেবারে সত্য ঘটনা যে ওরা চাল তুলতো এবং হোমগার্ডরা গিয়ে মানে রেল পুলিশের যে হোমগার্ডরা তারা তাদের কাছ থেকে অর্থ নিত, সেই কারণে মতো চাল নিয়ে নেবো, চাল ফেলে দেবো, এইসব বলতো। এগুলো আমি চোখের সামনে দেখেছি। প্রতিবাদ করার ক্ষমতা তো নেই, চুপচাপ দেখতাম। তখন কিশোর বয়স আমার, আমি দেখতাম এরকম হচ্ছে। কিন্তু স্কুলটা কি মানে আমি বলছি স্কুলটা কি 11-12 আছে এখানে? আচ্ছা, তাহলে বলা যায় গল্পটা, মানে একদম ছোটদের সামনে এই গল্পটা বলা যায় না। সেটা হচ্ছে আমার যখন কবিতা প্রকাশ পেতে শুরু করলো তখন আমি চাকরি টাকরি করি না, আমি একেবারেই বেকার। বাড়িতে বসে থাকি। ওই দেশ পত্রিকায় কবিতা বেরোলে সামান্য কিছু টাকা পাই। আর আমার ভাই ব্যবসা করে, এবং আমাদের তখন ব্যবসা কি ছিল, সেই ব্যবসায় আমিও সহযোগিতার। আমাদের বাড়িতে গরু ছিল, গরুর দুধ আমরা বাড়ি বাড়ি বিক্রি করতাম, আর ঘুঁটে আমরা বাড়ি বাড়ি বিক্রি করতাম। এইটা ছিল আমাদের জীবিকা। এবার কবিতা যখন বেরোচ্ছে, ধরুন একটা কবিতা বেরোলো, কবিতার নামটা ভুলে গেছি, কবিতাটা বলছি আমি, আমার মনে আছে। হৃদয় ভেসে যায় অলকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদয় ভেসে গেল অলকানন্দা জলে। করো আনন্দ আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা, পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিল, পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে পড়ে রইল যে, পড়েই থাকতো। সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে। এই কবিতাটা আমার দেশ পত্রিকায় বেরিয়েছে। এই কবিতাটা দেশ পত্রিকায় বেরোবার পর চতুর্দিক থেকে আমার থেকে বয়সে বড় এবং আমার থেকে বয়সে সমবয়সী কবিরা আমাকে চিঠি লিখে, এবং অনেক মানুষ আমাকে চিঠি লিখে আমাকে এই কবিতাগুলো সাধুবাদ জানালেন। তা এই সময় আমার কাছে একজন চিঠি লিখতে আরম্ভ করলো, একটু তরুণী সে, এবং চিঠিতে সে নানা কথা লিখত। আমি ভাবতাম যে আমি দুধ বিক্রি করি, ঘুঁটে বিক্রি করি, ম্যাট্রিক পাস করিনি, আমি এদের চিঠির কি উত্তর দেবো? আমি উত্তর দিতে পারতাম না।
সে চিঠির মধ্যে চন্দনের গুঁড়ো আর গাছের পাতা দিয়ে দিত এবং অত্যন্ত অভিমান প্রকাশ করতো যে তার চিঠির উত্তর কেন আমি দিচ্ছি না, আপনি করে লিখতে অবশ্য। একবার এরকম চিঠি পাওয়ার পর তখন 7-8টা চিঠি এসে গেছে, উত্তর দিই না। সে তার পরিচয় জানিয়েছে তাদের এখানে একটা ব্যাপার আছে, তার বাবা একটি স্কুলের প্রতিষ্ঠাতা, সেই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সে তার থেকে অবসরও নিয়েছেন। মানে তারা খুবই কি বলবো সম্পন্ন বর্ধিষ্ণু এবং সে মেয়েটিও খুব শিক্ষিতা, MA পাশ করেছে বাংলায় ইত্যাদি। এটা নিয়ে পরিচয় দেয়। আমার তো পরিচয় দেওয়ার কিছু নেই, আমি তার কাছে কি পরিচয় দেবো, তাই আমি তাকে উত্তর দিতে পারি না। দিন যায়। একদিন তার একটা ওরকম চিঠি এলো, যেটা বেশ কঠোর চিঠি, যে আপনার এত অহংকার যে আপনি কবিতা লেখেন বলে কেউ আপনাকে চিঠি লিখলে আপনি তার উত্তর দেন না। তখন আমার মনে হল যে এটা তো ঠিক নয়, আমি তো সেই জন্য দিই না তা নয়, আমি তো জানাই ব্যাপারটা, আমার ব্যাপারটা জানাই বলে কাগজ কলম নিয়ে বসলাম। কাগজ কলম নিয়ে বসে প্রথম লাইনটাই এলো, ওইটা প্রথম লাইনটা বলুন কবিতাটা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে। এই ছেলেটার নাম কি তো? আমি বললাম ফুসমন্ত। এই আমার লেখাটা শুরু হয়ে গেল। তাকে চিঠি লিখতে গিয়ে একটা কবিতার থেকে সৃষ্টি। আমি তখন বললাম যে বুঝলাম আমি এটা কবিতা লিখতে আরম্ভ করে দিয়েছি। তখন বুঝতে পারলাম আমি যে আমি চিঠির উত্তরটা লিখছি না। এইবার এইরকম করতে 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 কবিতাটা অনেকটা বড় হলো এবং সেটা ওই পুরো আমার টেনে নিয়ে গেল কবিতাটা। অনেক বড় কবিতা, ওটা দেশ পত্রিকাতে বেরিয়েছিল না? দেশ পত্রিকা বেরিয়েছিল, হ্যাঁ। আমার মনেও থাকে না কবে কোথায় কোন কবিতা বেরিয়েছে। না এটা আরো অনেক আগে, আরো এটা 1989-35 মাসের আগেকার কবিতা। আচ্ছা, এইবার ঘটনা হলো যে এই কবিতাটা লেখা হয়ে যাওয়ার পরে তো আমি আর কবিতাটাও তাকে পাঠাতে পারলাম না, কারণ আমি তাকে সেটা চিঠির উত্তর চেয়েছে। তা আমার কবিতাটা তাকে ছাপিয়ে দিলাম। তাকে আমার কোনোদিনই কোনো চিঠি লেখা হয়নি, কিন্তু সে আমাকে দিয়ে একটা কবিতা লিখিয়ে নিয়েছিল এবং যে কবিতার কথা আজকে আপনারা বলছেন 35 বছর পরে। এই হলো একজন কবিতা লেখকের জীবনের, এই হচ্ছে ভাগ্য, বুঝলেন? আপনাদের ভালো লাগবে গল্পটা শুনবো, আমার ভালো লাগছে। এক পৃথিবী লিখবো বলে একটি পাতাও শেষ করিনি। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। আর বলছি যে তাহলে ঈশ্বর আর প্রেমিকের সংলাপের সেই শেষটা, যাও আজীবন অশান্তি ভোগ করো, এটা কেন এলো? এটা হচ্ছে আমি দুটি ছেলে মেয়েকে দেখতাম, যাদের মধ্যে বন্ধুত্ব ছিল এবং তারা তারপরে একসঙ্গে বিবাহ করে একসঙ্গে থাকবার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সঙ্গে যখন তাদের দেখা হতো, তাদের মধ্যে আমি দেখতাম ঝগড়া হচ্ছে, এইটা দেখতাম। বেশিরভাগ ক্ষেত্রে দেখতাম ছেলেটি ওই মেয়েটি যা বলছে তা মেনে নিচ্ছে। ঘটনাচক্রে সেই ছেলেটি এবং মেয়েটি আজকে তাদের অবস্থা যদি শোনেন আপনার দুঃখ হবে, আমি বলতে চাই না, তবু বলছি। এই ছেলেটির তার বয়স এখন অনেক, 66 বছর 65 বছর বয়স। তার প্রচণ্ড খুব জোরালো হার্ট অ্যাটাক হয়েছে এবং ওই মেয়েটি তো খুব ভালো গান গাইতো এবং ওদের সম্পর্কটা ছিল, এক একটা সম্পর্ক এরকম থাকে যেটা ঝগড়া হচ্ছে, ঝগড়াটা না একটা ছদ্ম ঝগড়া। ওই ঝগড়াটা কিন্তু এটা ভাবলে হবে না যে ওরা একজন একজনকে প্রতিপক্ষ ভাবছে, ওরা ওই রকম আর কি
একেবারে ওই ঝগড়ার মধ্যে দিয়েও একরকম সম্পর্ক হয় এবং সেটা ভালোবাসার সম্পর্ক, এটা আমি অনেক দেখেছি। সেই মেয়েটির এখন পাঁজরে পাঁজরে ক্যান্সার ছড়িয়ে গেছে জানেন। তা ওদের তখন ওই বয়সে যখন দেখেছিলাম, ওরা দেখা হলেই ঝগড়া মানে করতো, একটা কথা বললো তো সঙ্গে সঙ্গে মেয়েটি তার প্রতিবাদ করলো, আর ছেলেটি সব মেনে নিত, সব চুপ করে মেনে নিত, মানে কিছু ও কোনো কথা বলতো না, একটা কথা হয়তো বললো এই। তো ওদের থেকেই কবিতাটা লেখা, এটা ঠিক আমার নিজের জীবন থেকে লেখা নয়, এই আর কি, ওদের দেখে। আস্তে আস্তে উঠি এবার, আমাকে চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, সন্ধ্যে 6টায় আমাকে রাসবিহারী অ্যাম্বুলেন্সে পৌঁছতে হবে। ইনি খুব মানে ব্যস্ত ডাক্তার, এবং আমি যদি আজকে ওর অ্যাপয়েন্টমেন্ট মিস করি তাহলে আগামী হয়তো 3 মাস ওর অ্যাপয়েন্টমেন্ট পাবো না, কারণ কলকাতায় উনি থাকবেন না। উনি আই সার্জন একজন, আমার চোখের সার্জারির প্রয়োজন আছে কিনা আমি এখন জানি না, আজকে সন্ধ্যেবেলা জানতে পারবো। তার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, তার নাম আমি একটু আগে বলেছি আর বারবার বলতে চাই না। তা সেই আপনাদের কাছে এসে আমি অপূর্ব ভালোবাসা পেলাম, আমার মনটা ভরে গেল। এই গল্প শুনে আপনারা যে হাততালি দিলেন, যে মেঘবালিকা রূপকথার গল্প শুনে, এই আর কি।